প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে। নানামুখী বিতর্ক, আসলে এটা মত প্রকাশের স্বাধীনতা উপর হস্তক্ষেপ করা হচ্ছে কিনা, যারা বিরোধিতা করছে তারা রাজনৈতিক সরকারকে বিপদে ফেলা, মানে জঙ্গিবাদকে উস্কে দেয়া, নানা পয়েন্ট। মানে ওনার অল্প একটু কয়েক মিনিটের বক্তব্য এত বেশি রকমের অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। নেমে আরেকটা অ্যাঙ্গেল আমি মানে বিরতির আগে শুনতে শুনতে মনে হচ্ছিল, সেটা হলো যে উনি তার বক্তব্যে বলেছেন যে উনি জামাতে ইসলামীকে অপছন্দ করেন, তবে তার চেয়েও বেশি অপছন্দ করেন তাবলিগ জামাত এবং হজকে। তার মানে উনি জামাতকে কিন্তু এক ধরনের একটা সার্টিফিকেট দিলেন, মানে জামাতের চেয়েও খারাপ আছে, জামাত অন্য দুইটার তুলনায় একটু ভালো। কিন্তু বর্তমান সরকারের যে রাজনৈতিক অবস্থান আমরা জানি যে তারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে এবং সংগঠন হিসেবে জামাতের বিচার করার আইনগত প্রক্রিয়াও চলছে, এটা মাঠেও দাবি আছে, সরকারের ভিতরে প্রক্রিয়া আছে। সেই সময়ে মানে জামাতকে এক ধরনের একটু মানে সার্টিফিকেট দেয়া যে জামাতের চেয়েও অপছন্দ করা, মানে এই তুলনাটা, সেইটারও কোনো পলিটিক্যাল ইয়েটা কিরকম? না, প্রথম কথা হলো তার আমার যখন প্রস্তাবনার বক্তব্যে বলেছিলাম, কিন্তু তার কিন্তু বহুমাত্রিক, তার রাজনৈতিক সরকারের সর্বরকমেই উনি কিন্তু এক তীর দিয়ে অনেককে ঘায়েল করেছেন। এবং এটা আসলে এক তীরও না, উনি অনেকগুলি তীরই ছুঁড়েছেন একসঙ্গে। তো আমার যেটা মনে হয় যে এই বক্তব্যটা তিনি আওয়ামী লীগের যে রাজনীতি, এই সরকারের যে রাজনীতির সাথে কমপ্লিটলি বিপরীত। মানে এই সরকার, আপনি খেয়াল করে দেখেন, তাবলিগ জামাতের ইজতেমায় আমাদের সকল প্রধান নেত্রীরা আনুষ্ঠানিকভাবে যায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবাই যায় এবং অংশগ্রহণ করে। সুতরাং এটা আমাদের রাষ্ট্রীয় আচারের মধ্যে ঢুকে গেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা সরকার এটা সর্বাত্মক সহযোগিতা করে এটা ইমপ্লিমেন্টেশনে। এইটা বাংলাদেশের জন্য, এটা কিন্তু সারা পৃথিবী থেকে লোকজন আসে, বাংলাদেশের আর কোন ইভেন্টে অ্যানুয়ালি এত লোক আসে না। ওয়ার্ল্ড ইভেন্ট, এটা ওয়ার্ল্ড ইভেন্ট, এবং এটা দিস ইজ এ হিউজ কংগ্রিগেশন। এবং এখানে মানুষের এই আসা যাওয়ার কারণে বাংলাদেশের এই ভাবমূর্তির জন্য এটা কিন্তু মর্যাদাকর। এত বড় একটা ইভেন্ট বাংলাদেশ অর্গানাইজ করে উইদাউট এনি ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দেয়ার, ইট ইজ আনবিলিভেবল। এখন ইদানিং সরকার একটু সাহায্য বেশি করছে এবং তাতে এটা ইনস্টিটিউশনালাইজ হবে। বাট মূল কথা হলো আওয়ামী লীগ এবং সরকারের রাজনীতির সম্পূর্ণ বিরোধী। এইটাকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী, কিভাবে আওয়ামী লীগ রেসপন্ড করবে? আওয়ামী লীগ একটু সতর্ক, মাননীয় প্রধানমন্ত্রী ফেরা পর্যন্ত সকলেই আসলে একটু, আমি যেটা বলি যে সংযত থেকে কথা বলছেন, কারণ তারা সময় নিচ্ছেন। প্রধানমন্ত্রী ফেরা পর্যন্ত তারা নিশ্চয়ই আমার মনে হয় যে মিলিত হয়ে কথা বলবেন যে এই যে রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে এইরকম একটা বক্তব্য দিয়ে জামাতে ইসলামীর সঙ্গে তুলনা করে তাদেরকে খারাপ বলা, যেটা নাকি একেবারেই সরকারের বিপরীত। সরকার বরং তাবলিগকে সাপোর্ট করে, সরকার বরং হজের ব্যাপারে আপনি দেখেন রাশেদ খান মেনন হয় মানে ধর্মমন্ত্রী, বিমানমন্ত্রী, এবং হজের ব্যাপারে তার যে উৎসাহ, মানে সমর্থন, সহযোগিতা, নিজেও এবার হজে গেছেন ইনু ভাই এবং মেনন ভাই। আমার কথাটা হলো এইটা সরকারকে বিব্রত করা। এবং এইখানে ওই যে তত্ত্বটা, যে এইটা আমার কিন্তু এই যে হীনমন্যতার তত্ত্বটাও আমার কাছে ওই পলিটিক্যাল অ্যাজাইলাম তত্ত্বের সাথেও ইন্টারেস্টিংলি ইম্পর্টেন্ট, এবং এটা বিবেচনা করার মতো মনে হয় যে ওনার জন্য বিব্রতকর হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর পুত্র একজন যোগ্য মানুষ, যিনি এই ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট এবং এই রিলেটেড মন্ত্রণালয়, সেখানে দুইটা সমস্যা। এক হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিনি এই মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। দুই, সেখানে আবার একজন প্রতিমন্ত্রী আছেন যিনি আমরা জানি তার সাথে জয়ের সম্পর্ক একটু ঘনিষ্ঠ এবং বয়সে তরুণ, এবং এই কারণে সম্ভবত উনি একটু সাইডলাইন হয়ে যান মন্ত্রণালয়ে। হয়তো যেহেতু উনি এই মন্ত্রণালয়ের জন্য ইকুইপড মন্ত্রী না, উনি যেহেতু এই বিষয়ে সম্যক জ্ঞান রাখেন না, এবং কেউ আমি দেখি টুইটারে দেখেছি যে কেউ সন্দেহ প্রকাশ করেছে যে লতিফ সিদ্দিকীর ইমেল অ্যাড্রেস আছে কিনা, উনি ইমেল করেন কিনা। তো এইরকম যাকে নিয়ে সন্দেহ, তিনি এই, এবং এটা বোধহয় আপনিও বলেছিলেন যে এই মন্ত্রণালয়টার জন্য আসলে উনি হয়তো সম্ভবত অতটা উপযুক্ত না, এটার জন্য যে ডাইনামিজম দরকার, যেটা দরকার সম্ভবত না। এবং ওই জায়গাটাতেই সম্ভবত একটা হীনমন্যতা তার তৈরি হয়ে থাকতে পারে। হি ইজ মানে সাফারিং ফ্রম ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যেটা হুমায়ুন ভাই বলেছেন অন্যভাবে। আমার মনে হয় এটারও একটা আক্রোশ। এবং আমি শোলাকিয়ার ইমাম সাহেবের, আমার কাছে অসাধারণ লেগেছে তার বিশ্লেষণ, এবং সেটা ধরে
তারও বক্তব্যটা, যে তার এই বক্তব্য জঙ্গিদেরকে উস্কানোর জন্য কিনা জানি না, কিন্তু এই বক্তব্যটা জঙ্গিদেরকে উস্কানোর জন্য খুবই উপযোগী। এটা আল্লাহর অশেষ রহমত যে প্রধানমন্ত্রী অ্যাক্ট করতে, মানে একটা মেসেজ দিতে দেরি করেন নাই, এবং তার ফলে এটা কন্টেইন করা গেছে, কিন্তু অনেকখানি মানে মানুষ শীতল হয়েছে। নইলে এটা থেকে সত্যি সত্যি এটা ডিসপ্রপোর্শনেট বক্তব্য। আমরা যে অন্য মন্ত্রীদের বেশি অতি কথনের কথা বলছি, সমালোচনা করছি, সেগুলি ইম্পর্টেন্ট এবং প্রধানমন্ত্রীকে এইদিকে নজর দিতে হবে। আমরা আশা করব এই উপলক্ষে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করবেন। কিন্তু তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি, লতিফ সিদ্দিকীরও এর আগের কর্মকাণ্ড, বক্তব্য, অন্যান্য মন্ত্রীদের বক্তব্যের সাথে এটা ডিসপ্রপোর্শনেটলি রিস্কি, ডিসপ্রপোর্শনেটলি থ্রেটেনিং। সুতরাং এই বক্তব্যটা, আরো একটা কথা বলি, যেটাও এই শোলাকের ইমাম সাহেবই বলেছেন, যে এই সরকার যেভাবে দেশটাকে একটা মোটামুটি সুনিয়ন্ত্রণে রেখে স্বস্তি শান্তিতে পরিচালনা করছিলেন, মনে হচ্ছে যে এইটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটাকে নষ্ট করার জন্য এই ভূমিকা। এখন এটা তার উদ্দেশ্য যদি নাও হয়ে থাকে, এটা এনাফ এইটা নষ্ট করার জন্য। এবং এই ক্ষেত্রে বলা যায়, অনেকে বলেন যে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ বিদে পাচ্ছে না, কৌশলগত কারণে আর পাচ্ছে না। তখন একটা অস্বাভাবিক পথ ছাড়া এই সরকারের পতন বা তাদেরকে বিপদগ্রস্ত করার কিছু হবে না। এই যে অস্বাভাবিক পথের তত্ত্ব আলোচনা হয়, এর মধ্যে এটাও এই ধরনের ঘটনা কিন্তু পটেনশিয়ালি থ্রেটেনিং হতে পারে। এটা হলো আমার কথা। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন ফিরবেন, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং দল সকলে এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন, যা কিছু করতে হবে। আমি একটু নাইম ভাইয়ের এই জায়গাটা একটু, যে নাইম ভাই একটা জায়গায় বলেছেন, আমি একটু কারেকশন দিতে চাই। সেটা হলো সরকার তাবলিগকে সাপোর্ট করে বলেছেন নাইম ভাই। আসলে এই সরকার যেটা চায় যে সবাই, সব ধর্মের মানুষ, সব তরিকার মানুষ তার মতো করে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করবে, সেটাকে বোধহয় সহযোগিতা বোঝাতে, আমি সহযোগিতা বোঝাতে চাই। এটা লজিস্টিক্যাল সহযোগিতা এবং সরকার প্রধানরা যে রিচুয়ালে পরিণত করেছেন, দ্যাট দে অ্যাটেন্ড এভরি ইয়ার। এখন আপনি যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যদি আনুষ্ঠানিকভাবে এভরি ইয়ার অ্যাটেন্ড করে, আমরা কি বলতে পারি যে সরকার এটাকে সমর্থন করে না? আমার মনে হয় না। মানে আমি এটারে সহযোগিতার প্রশ্নটা যেহেতু আসছে, সহযোগিতা তো করে তাবলীগ জামাত না, এখন যে শারদীয় দুর্গোৎসব সেটাও করছে। 28,000 সরকারের দায়িত্ব এটা, দেশে সব ধর্মের মানুষকে যার যার মতো করে তার উৎসব বা আচার। এবং আমি ওই অর্থেই বলছি, আমি যদি আজকে ধর্মীয় কোন উৎসবের উপর আঘাত আসতো, আমিও বলতাম যে সরকারের এখানে সমর্থন নাই কেন। এই যে আজকে 28,000 জায়গায় পুজো হচ্ছে এবং অত্যন্ত উৎসব মুখর ভাবে হচ্ছে, এটার জন্য সরকারের কন্ট্রিবিউশন আছে, সরকারের সাহায্য সহযোগিতাও আছে। সুতরাং এই সহযোগিতা হওয়ার কারণে তো সরকার হিন্দু হয়ে যায় না। ব্যাপারটা হচ্ছে যে সমর্থন আছে। আমি ওইটাই মিন করেছি যে তারা তো রিচুয়ালি অংশগ্রহণও করেন এবং লজিস্টিক্যাল সাপোর্টও দেন সব রকম। জি হুমায়ুন ভাই, আপনার কাছে যেটা, এই যে আমরা দেখছি যে যতবারই মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যান, উনি ফিরে এসে একটা সংবাদ সম্মেলন করেন। এটা আমরা এই প্রধানমন্ত্রী যে উনি সবসময় চান সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে, এবং আমি যদি জানি যে প্রায় যারা উপস্থিত থাকে তারা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন, সেখানে কোনো বাধা থাকে না। আমার যেটা আশঙ্কা যে এইবার প্রধানমন্ত্রী জাতিসংঘের যে অনুষ্ঠানে যোগ, এবং সেখানে তিনি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিট করেছেন, ওবামার সঙ্গে দেখা করেছেন, বান কি মুনের সাথে, মানে অনেক সাফল্য ছিল, যেটা নাকি উনি ফিরে এসে বলতে পারতেন, যেটা পররাষ্ট্রমন্ত্রীও বলেছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে খুব সফল আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং উনি পরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন সেইটার আশ্বাস আছে। কিন্তু আমার আশঙ্কা, এইবার যদি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন, তাহলে এই সবগুলো, ওনার যা সাফল্য, সবগুলো চাপা পড়ে যাবে লতিফ সিদ্দিকীর এই এক বক্তব্যের কাছে। এটা আপনার আশঙ্কার ব্যাপার, পারসেপশন। কিন্তু আমি মনে করি যে সেটা হচ্ছে যে অর্জন আমাদের এইবার, আমি মনে করি আরেকটি জিনিস আমি জানি, সেটা হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচনের ব্যাপারে যে একটা নেতিবাচক প্রচারণা পশ্চিমা বিশ্বে ছিল, প্রচারণা বিভিন্নভাবে, যে নির্বাচন এবং জনগণ অংশগ্রহণ করে নাই, এই নানান ধরনের কথা, এটা অ্যাকসেপ্টেবল না, সবাই 153 জন আনউপস্থিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে যেটা, এই যে আমাদের একটা রক্তাক্ত বাংলাদেশ,
এবং একটা সিডি বেরিয়েছে। হ্যাঁ, এটা জামাত শিবিরের তাণ্ডবের যেভাবে এটা বাংলা ইংরেজি দুটি আছে, যেটা যেভাবে ডেপিট করা হয়েছে, মানে প্রচার করা হয়েছে, লেখা হয়েছে, তাতে কিন্তু একটা, এবং অন্যান্য প্রচারণা আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে, তাতে গিয়ে কিন্তু আপনি লক্ষ্য করেছেন জাপান বলেন বা ইভেন আমেরিকার দেশাই, নিশা দেশাই যে আন্ডার সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স, সেও কিন্তু একটা নেতিবাচক অবস্থাতে কিন্তু নিউট্রালাইজ হচ্ছে। এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যা বলছে আমরা সবাই জানি, সেখানে একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল অনেকের, কিন্তু সেখানে দেখা যায় দে হ্যাভ রিয়েলাইজ দ্য সিচুয়েশন। কাজে সব মিলিয়ে একটা অর্জন আন্তর্জাতিকভাবে আমাদের কিন্তু বায়োলুসের প্রেসিডেন্ট আপনি লক্ষ্য করেছেন যে এখানে ইনভেস্ট করার জন্য বলেছে। সব মিলিয়ে একটা টোটাল ইকোনমিক ফিল্ডে আমাদের অর্জন হয়েছে। এবং শুধু তা না, আমরা কিন্তু ইতিমধ্যে একটা অ্যাওয়ার্ড পেয়েছি ওই যে ইসের জন্য, টেকনোলজিতে এবং মহিলাদের উন্নয়নের জন্য আর কি। সে সব মিলিয়ে একটা অর্জন। এখন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অফকোর্স অবসেশন একটা থাকবেই, এই একটা ঘটনার একটা ছায়া সবাই এই বিষয়ে প্রশ্ন করবেন, তাকেও মনের ভিতরে থাকবে অবসেশন। কিন্তু সেটা আপনি আসতে পরে দেখবেন তিনি যেভাবে কাটাবেন, আমি যেটা মনে করি জনের সাথে সাথে এটা তো তার আগেই তো একটা ব্যবস্থা নিয়ে নিয়েছেন, মানে সংবাদ সম্মেলনে আসার আগেই উনি ব্যবস্থা নিয়ে নিয়েছে। এবং পরবর্তীতে কি নেবেন আবার তার কথা শুনলে বুঝতে পারবেন যে এই যেটা আপনি সংশয় আছে এই সংশয় থাকবেন ইনশাআল্লাহ। আমার কাছে প্রধানমন্ত্রীকে কিন্তু যথেষ্ট স্মার্ট মনে হয়। প্রথমত উনি যাই হোক উনি এটা প্রেস কনফারেন্স ম্যানেজ করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো উনি বরং অন্য কৌশল নিতে পারে। এবার হয়তো প্রেস কনফারেন্সটা উনি অ্যাভয়েড করে এসে আরেকটু অ্যাক্ট করে তারপর সবাইকে ডেকে আবার বলতে পারেন, এটা হতে পারে। তো দুইটাই অপশন, উনি নিজে ফেস করলেও এটা স্মার্টলি করতে পারবেন, এটা অসুবিধা হবে বলে মনে হয় না, হারতে পারবেন। আর যদি উনি অ্যাভয়েডও করেন, উনি যদি ট্যাকটিক্যালি থাকতে চান যে সে আরেকটু সরেজমিনে সবার সাথে কথাবার্তা বলে তারপরে কথা বলবেন, যদি এই সতর্কতা নেন, কুল ডাউন হওয়ার পরে হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে দুই রকমই হতে পারে। আমি কোনো বড় সমস্যা দেখি না। আমি বলছি কিছু সাফল্য আড়াল হয়ে যেতে পারে কিনা কি, এটা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্যই তো প্রধানমন্ত্রী অ্যাক্ট করবেন, এই জন্যই তো প্রধানমন্ত্রী বিরক্ত হবেন। বলছি আমি একটা যদি অ্যাড করে সাপ্লিমেন্ট করি ওনার সাথে, সেটা হচ্ছে আপনাকে বলছি যে আপনি যে সংশয়টা না, সেটা সংশয় আছে হয়তো এটা এক্লিপসড হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লাউড হয়ে যাচ্ছে কিনা, মানে আচ্ছাদিত হয়ে যাচ্ছে কিনা, সেটা হবে না। এই জন্য আমার যতটুকু তার জেনেছি বা দেখেছি বিগত দিনে, উনিও আপনারা আরো ভারতে দেখেছেন, সেটা হচ্ছে যে she has the guts to handle it, মানে তার ভেতরে একটা সাংঘাতিক একটা উইল কাজ করে, যেটা মানে মানে সাহসিকতা, যার দ্বারা she can handle smartly and instant। জি হুমায়ুন ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, আমার আরেকটু সময় আছে। এটা হচ্ছে দুর্মুখদের কথা, অনেকে এমন বলছেন যে লতিফ সিদ্দিকী জয়কে তাচ্ছিল্য করে কথা বলছেন বলে এত তাড়াতাড়ি শাস্তিটা হয়েছে, নাইলে হয়তো হইতো না। এটা জাস্ট ইটস নট কারেক্ট। এটা আপনি লক্ষ্য করবেন, সেটা প্রশ্নই আসে, এটা জয়কে তাচ্ছিল্য করতে লাভ নাই। হি মে বি জেলাস, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যেখানটার জন্য আমাদের ভীতি, যেটা ভাইও বলেছেন যে ধর্মীয় অনুভূতিকে যেখানে হজের উপরে যে আঘাতটা করেছেন, দ্যাট ইজ ফরমোস্ট ইন হার মাইন্ড, যে জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। নট দ্যাট ওই যে জয়কে বলেছেন বলে এটা আমি মনে করি না। আমার ধারণা জয়কে এই মন্তব্য করার জন্য যদি এটল শেখ হাসিনা শাস্তি দিত, এটা আরো অনেক দুষ্টুমি শাস্তি হইতো, অনেক কঠোর, অন্যরকম। আমি শেখ হাসিনাকে যেটুকু বুঝি, জয়ের জন্য সাজাটা অন্যরকম হইতো, এরকম প্রকাশ্য এরকম হইতো। জনাব শফিউল আলম ভূঁইয়া, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। ছোট্ট করে দুইটা জিনিস শুনবো যে এখন বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব চলছে এবং 2-3 দিন পরেই কোরবানির ঈদ, মানে দুর্গোৎসব যেদিন শেষ হবে তার মাঝখানে একদিন বিরতির পরে হবে। এবং নাইম ভাই একটু বলছিলেন যে একটা উৎসবমুখর পরিবেশে সারা দেশে হচ্ছে। এমনিতে বাংলাদেশের মানে স্বাধীনতা যুদ্ধের সময়কার যে চেতনার কথা আমরা শুনি বা সিনিয়রদের কাছে শুনি, যে বাংলাদেশটা চেতনা হয়েছিল এমন যে একটা অসাম্প্রদায়িক উদার বাংলাদেশের স্বপ্ন দেখে। এবং আমরা খুব দেখি যে কোরবানির হাট বসছে, পূজা হচ্ছে, মানে একসাথে কোনো ইয়ে নেই। ফলে এইরকম একটা অসাম্প্রদায়িক উদার দেশে এইরকম একজনের মন্তব্য, কিন্তু আমরা আশা করি যে আমাদের এই যে হারমোনি, তাতে কোনো বাধা হতে পারেনি। হারমোনি তো বাধা হবে না, যেখানে ধরেন এই যেই অসাম্প্রদায়িক চেতনাটা আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছিলাম, এই চেতনাটাকে তো বারবার আঘাত করার চেষ্টা করা হয়েছে। সেটাও কিন্তু আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম করে, অনেক রক্তদানের মধ্য দিয়েই কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনাটা আমরা ধরে রাখার চেষ্টা করছি।
জোট আমলে আমরা যেটা দেখেছি যে জঙ্গিবাদের উত্থান থেকে শুরু করে যেভাবে হয়েছিল, আজকে হয়তো লতিফ সিদ্দিকী ভিতর থেকে সচেতন ভাবে হোক বা অচেতন ভাবে হোক নানাভাবে সেটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাতে বোধহয় আমাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এই কারণে যে এটাই হচ্ছে আমাদের চিরন্তন বাঙালি সত্তা, যে কথাটি এখন অনেকেই বলেন, বিজ্ঞজনেরা বলেন যে ধর্ম যার যার উৎসব সবাই, যে আপনি যখন শারদীয় দুর্গা উৎসবে আমরা সবাই যাই, আবার আমাদের কোরবানি ঈদে বা রমজানের ঈদে আমাদের হিন্দু বন্ধুরাও কিন্তু আসেন আমাদের বাড়িতে। এটাই হচ্ছে চিরন্তন বাংলাদেশ বা বাংলার যে প্রতিকৃতি, এইটা যদি বজায় থাকে। সেই কারণে যে নাইম ভাই যখন তাবলিগের সাপোর্ট করার বিষয়টা বলছিলেন, আমি যে এডিশনটা ওখানে দিয়েছিলাম সেটা হলো যে সকল ধর্মের লোক যাতে তার নিজের মতো করে ধর্মটাকে পালন করতে পারে, সেইটাকে সহযোগিতা করে যাচ্ছে এই সরকার। এবং যে কোনো সরকারেরই দায়িত্ব হচ্ছে এইটা নিশ্চিত করা যে প্রত্যেকটা মানুষ তার মতো করে তার ধর্ম পালন করবে, অন্যের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। এটাই হচ্ছে গণতান্ত্রিক চেতনা, এটাই মুক্তিযুদ্ধের চেতনা আসলে। এবং ওই যে আমরা শুরুতে যেটা বললাম যে মত প্রকাশের স্বাধীনতাটা এখানে এসে ওই লিমিটটা আমরা অবশ্যই লিমিটটা আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যে মত প্রকাশের স্বাধীনতা মানে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা না, হেট স্পিচ নয় বা প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলা নয়। নাইম ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আপনার কাছে, আমি এর আগে হুমায়ুন ভাইয়ের কাছে একটা দুষ্ট লোকদের প্রশ্ন যেগুলো নানা কাজে আসে, আপনার কাছে একটা প্রশ্ন, যে কেউ এমনও বলছেন যে একজন মন্ত্রীর একটা কথায় ইসলাম ধর্মের অনুভূতিতে এত আঘাত লেগে গেল, কিন্তু যখন নাকি দেশে মূর্তি ভাঙা হয় তখন তো আপনাদের অনুভূতিতে আঘাত লাগে না। উনি কোত্থেকে বললো লাগে না, এরকম আমি তো সেটাই বললাম যে এখন কেউ যদি এরকম দুষ্টামি প্রশ্ন করে, এটার জবাবটা হলো আপনি জানেন কিভাবে যার আঘাত লাগে নাই। বাংলাদেশের মিডিয়া কবে এই ভূমিকা রাখে নাই? বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সাংবাদিকতা বরাবরই অসাম্প্রদায়িকতার পথে। বরং আমি বলবো মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয় নাই, বরং 47-এর পর আমাদের অসাম্প্রদায়িকতা যখন অ্যাটাক হচ্ছিল তখনই তো আমাদের মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়েছে ধারাবাহিকতায়। সুতরাং এই দেশের মানুষ, আমি আপনাকে বলি, এই গত কয়েকদিন আগে আমি জানি একটা স্টোরি ইন্ডিয়ান পত্রিকায় এসেছে যে ইট ইজ নট অনলি অ্যাবাউট আমাদের পার্ট অফ বাংলা, এটা ওই ভারতের ভিতরের বাংলার পার্টেও কলকাতায় একটা পুজো হয়, যেই পুজোটার একটা অংশে মূলত মুসলমান হিন্দু ছিল কয়েকটা পরিবার, কিন্তু পরে ক্রমান্বয়ে ওই কয়েকটি পরিবারও ওইখানে নাই। তো এবছর এমন একটা অবস্থা হয়েছে there is none যে এই পুজোটা করবে, কন্টিনিউ করবে। তো ওই পাড়ার যে মুসলমানরা এগুলো এনজয় করতো, তারা এটা নিজের আয়োজন করে এই পুজোটা করছে। নো হিন্দুজ টু অর্গানাইজ দ্যাট। এটা নিয়ে একটা স্টোরি হয়েছে পত্রিকায়। তো এই অসাম্প্রদায়িকতাটা আমাদের এতদ অঞ্চলের মানুষের মধ্যে ছিল, আমরা এটাকে সংরক্ষণ করেই যাচ্ছি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ কেউ কখনো কখনো এটাকে নষ্ট করেছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু এইবার এই ঘটনা, লতিফ সিদ্দিকের ঘটনায় কিন্তু এই থ্রেটটা ছিল, আশঙ্কাটা ছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, প্রধানমন্ত্রী তার এই সিদ্ধান্তের কথাটা দ্রুত ছড়িয়ে দেওয়ার কারণে, যেটাকে বলে এটা কন্টেইনড হয়ে গেছে, অনেক কুল ডাউন করেছে। প্রতিবাদ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে নয়, এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু নয়। হুমায়ুন ভাই, আপনি কি যেন বলতে চাইছিলেন? শেষ কথা আমি সাপ্লিমেন্ট করব, সাথে সংযোজন করব। সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন, দুষ্ট লোকেরা অনেক কথাই বলতে পারে যে তাদের অধিকার আছে, কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি যে এই সরকারের আমলে বা জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যে কাজ উনি করেছেন, আপনি রামুর ঘটনা দেখেন, এবং এটার পেছনে কি আছে আমরা সব জানি এখন। কিন্তু সেখানে যে দ্রুততার সাথে এটা তিনি নিজে গেছেন, কনফ্রন্ট করেছেন, সেটা কিন্তু অভাবনীয়। এবং আমি বলি যে আজকের বাংলাদেশে 28,000 মণ্ডপ হয়েছে, একটা জায়গায় কোনো ইনসিডেন্ট হয়নি কয়েক বছর ধরে, একটা আপনার যে কোনো অবস্থা, এটা কিন্তু আনবিলিভেবল, অসম্ভব, মানে উস্কানি সত্য হয়নি। কাজেই যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, এইটার জন্য জনগণ মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, আমরা প্রস্তুত করতে পেরেছি। স্বাধীনতার নামে এই চেতনাতে কেউ আসলে আঘাত দিতে দেওয়ার অধিকার আসলে কারো নাই, না নাই। কিন্তু আমি চেষ্টা করা হচ্ছে, এখনো চেষ্টা করা হচ্ছে, তা বলবো না, কিন্তু জনগণ মানসিকভাবে কিন্তু অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক পথে যেতে চাচ্ছে, যে কারণে আজকের সম্প্রতি নষ্ট করতে পারছে না, চেষ্টা করেও পারতেছে না। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা খুবই উপভোগ্য আলোচনা শুনলাম, এবং ফাইনালি যেটা যে আসলে মত প্রকাশের স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলার অধিকার কারোই নেই। মত প্রকাশের আপনার স্বাধীনতা যেন অন্য কারো অনুভূতিতে
আঘাত না করে, সেইটুকু সীমা আমরা যদি সবাই বুঝি জানি, তাহলে আর কোনো ধর্মের সাথে কোনো ধর্মের সংঘাত বা কোনো বিদ্বেষ তৈরি হয় না। আপনারা সবাই ভালো থাকবেন।